প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক এম.এ. আজিজ। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। পত্রপত্রিকায় প্রকাশিত শিরোনাম আজকে আর পড়ি না, একই শিরোনাম প্রায় আছে। সরকারের 100 দিন। প্রথম আলো শিরোনাম করেছে যথেচ্ছ অনিয়মের সুযোগ বন্ধ, তবে সংকট কাটেনি। যুগান্তরের শিরোনাম নির্বাচন ও সংস্কারের চাপ বাড়ছে। দৈনিক সমকালের শিরোনাম সারছে অর্থনীতির ক্ষত, অস্বস্তি বাজারে। কালের কণ্ঠ শিক্ষাঙ্গনে এখনও শৃঙ্খলা ফেরেনি। সরকারের অগ্রাধিকার সংস্কার, অর্থনীতি ও শৃঙ্খলায় দলগুলোর তাগিদ নির্বাচনে। বিশেষ করে যুগান্তরের যদি ছোট্ট করে যে ফুটনোট দিয়েছে, সংস্কারের গুরুত্ব বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের। বিএনপি বলছে সব সংস্কার অন্তর্বর্তী সরকারের হাতে দেওয়ার প্রয়োজন নেই। বিশ্লেষকরা বলছেন যে নির্বাচন সংস্কারের মধ্যে যৌক্তিক ভারসাম্যটা জরুরি। কি বলবেন? ধন্যবাদ আপনাকে। দেখেন, ক্রাইসিস গ্রুপ আছে জি বলছে, হ্যাঁ, এটা তো ওয়ার্ল্ডের যে কোনো দেশ যদি ক্রাইসিসে পড়ে, সেটা আন্দোলন করেই হোক, যুদ্ধ করেই হোক, তার থেকে উত্তরণের পরামর্শ দিয়ে থাকে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্রাসেলস ভিত্তিক অর্গানাইজেশন। তো তারা কিন্তু বাংলাদেশের উপরেও একটা রিপোর্ট দিয়েছে এবং এটা পত্রিকাগুলোতে ছাপা হয়েছে, গতকাল থেকে। তো সেখানে যে বলা হয়েছে যে প্রথমে আজকে যেটা দেখলাম বলা হয়েছে যে বিবিসি যেটা হেডিং দিয়েছে নিউজের, যে জন আকাঙ্ক্ষা যদি সরকার পূরণ করতে না পারে তাহলে সরকারের কি সমস্যা পড়তে যাচ্ছে, এগুলো অ্যানালাইসিস। একটা সরকারের তো জন আকাঙ্ক্ষা পূরণ করাটাই তো মূল দায়িত্ব, কিন্তু সব জন আকাঙ্ক্ষা তো অন্য দেশে পারবে না, কিন্তু ব্যাপারটার গতিটা তো থাকতে হবে। তা এখন সেখানে সংস্কারের কথা বলছে, যে সংস্কারগুলো হাতে নিয়েছে এটা খুবই চ্যালেঞ্জিং, কারণ বাস্তবায়ন আরও কঠিন। হ্যাঁ, এছাড়া তো আরও অনেক কিছুই, সব কিছুই তুলে আনছে। তো এখানে আমার বক্তব্য এই দুটো জায়গায়, যে এক হচ্ছে যে সংস্কার যে হাতে নিয়েছে 10টা সংস্কার, এটা অন্তর্বর্তীকালীন সরকার একাই করছে, অর্থাৎ এখানে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব নাই। কিন্তু তারা বোধহয় বলছে যে এটা সংস্কারের প্রস্তাব পরে তারা অংশীজনের সাথে কথা বলবে। অংশীজনের সাথে সেখানে সমাধান না আসলে, আচ্ছা আচ্ছা, ধরেন আমি উদাহরণ দিই, সংবিধান সংস্কার না পুনর্গঠন হচ্ছে জানি না, ওখানে বিএনপি এখন এই মুহূর্তে আওয়ামী লীগের অ্যাবসেন্সে বিএনপি, তারপরে জামাত বড় দল, জামাত বলতেছে আমরা আনুপাতিক নির্বাচন চাই, আনুপাতিক হারে। বিএনপি বলছে যে না, ওয়েস্টমিনিস্টার সিস্টেমেই চাই। এই দ্বন্দ্ব যদি না মেটে, তারা যদি স্টিক করে, তাহলে সমাধানটা কোথায় হবে? এক। দুই হলো মিডিয়ার একটা সংস্কার, গণমাধ্যম সংস্কার কমিশন করেছে। আমাদের জীবনে আমরা তো সেই 78 থেকে আসছি, মালিক পক্ষের সাথে কোনোদিন সাংবাদিক শ্রমিক কোনো সিদ্ধান্ত, ইভেন কি একটা ওয়েস্ট বোর্ডেও একমত হতে পারে নাই। আপনার সংস্কার কিভাবে একমতে আনবেন? আপনার 20,000 সার্কুলেশন দেখাই দিতেছে, 1.5 লাখ বিজ্ঞাপন লয়ে দিতেছে, এটা বন্ধ করবেন? মালিকটা বিগড়ে যাবে। তারপর একটা লোক মালিক, সে প্রকাশক, সেই আবার সম্পাদক, সেই চাকরি দেয়, সেই চাকরি খায়, সেই প্রমোশন দেয়, সব কিছু তার হাতে পলিসি, সব এখান থেকে বের করবেন কিভাবে? বের করতে হলে জাতীয় ঐক্যটা জরুরি, যেটা ওই ক্রাইসিস গ্রুপের বলা আছে, যে আপনার অন্তর্বর্তীকালীন সরকার এবং যারা আন্দোলনরত রাজনৈতিক দলগুলোর ভিতরে ঐক্য থাকতে হবে। আমরা কিন্তু ঐক্যটা দেখতে পাচ্ছি না। ছাত্ররা এখন অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা ওপেন করছে, বিশেষ করে এই যে আহতদের নিয়ে 6 উপদেষ্টাকে তাদের সাথে বসতে হলো, এবং সেখানে যে কথাবার্তা উঠেছে বা ক্ষোভ বিক্ষোভের যে ভাষাগুলো ব্যবহার হয়েছে, সেটাও তো বেশ আলোচনার দাবি রাখে। এবং তারা জাতীয় নাগরিক কমিটির সমাবেশে গতকাল বলা হয়েছে যে রাষ্ট্র কল্পনায় তরুণদের বাদ দেওয়া যাবে না। এখানে বিষয়টা হচ্ছে
ধীরে ধীরে এই বক্তব্যগুলো আরো বেশি উঠবে যদি ব্যর্থতার পাল্লাটা ভারী হয়। আপনি বলেন এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার আপনি করলেন, ওত নিলেন ঠিক আওয়ামী লীগের প্রেসিডেন্টের কাছে, সেখানে ওত নেওয়ার সময় সেখানে আমি নিজেও দাওয়াতি ছিলাম, সংবিধান সমুন্নত রাখার জন্য আপনার ওত নিলেন, সমুন্নত রাখার। এখন সেই সংবিধান আপনি সংস্কার করতে চান কেমনে? যিনি ওত নিলেন তিনিও ওই সংবিধান সংস্কার কমিটির মধ্যেও আছেন। না, কেমন করে বলেন, কেমন করে হলো? এক। দুই হচ্ছে যে আপনি যদি এই সরকারটাকে একটা বিপ্লবী নাও বলেন, অন্তর্বর্তীকালীন তো বলেন, একটা সরকার পরিবর্তনের পরে একটা অন্তর্বর্তীকালীন সরকার আসছে, আপনি তো প্রথমে যেহেতু 200 লোক মারা গেছে আর 200-300 লোক হসপিটালে আছে, আপনি তো তাদের কাছে যেতেন আগে সহানুভূতি দেখানোর জন্য। আপনার তাদের রক্তের বিনিময়ে তো আপনারা ক্ষমতায় আসলেন, ক্ষমতায় যেভাবেই আসেন, এখন তো দায়িত্ব আপনাদের। 1 মাস পর তারা আন্দোলন শুরু করেছে, তারপরে আপনি গিয়ে বললেন আগামী 3 দিনের ভিতরে আপনাদের পুনর্বাসন, 5 কর্মদিবসের ভিতরে আপনাদের কি সব ঠিক করা হবে। আচ্ছা বলেন তো দেখি, আপনার একটা ঠ্যাং ভেঙে গেছে, 100 দিন পর ওই ঠ্যাং আর কিছু করতে পারবেন? আপনার চোখ কানা হয়ে গেছে, চোখ বাতিল করতে পারবেন? এতে তো চোখ নষ্ট হয়ে গেছে 200-300। কালকে বলে সময়ের 1/4 আর অসময়ের। আপনি অসুস্থ হওয়ার সাথে সাথে আপনাকে হসপিটালে নেওয়ার কথা, সেখানে 1 মাস 100 দিন পরে প্ল্যান করতেছেন আপনাকে চিকিৎসা দেওয়া হবে, আপনাকে পুনর্বাসন করা হবে, আজীবন চিকিৎসা। এই কথাগুলো অর্থ কি? আগে আমি তো মনে করি যে চিকিৎসা প্রপারলি চিকিৎসা যদি তাৎক্ষণিক পেত, অর্ধেক লোক ভালো হয়ে যেত। কালকে একটা পত্রিকার গাড়িতে আমাকে নিয়ে আসলো, সেই ড্রাইভারের ছেলেটা সরাগুলিতে চোখ কানা হয়ে গেছে। আচ্ছা, সে ফ্রি চিকিৎসা বলে পাবলিক হসপিটালে গেছে, চিকিৎসা নাই। শেষে তার আরেক ছেলের পরিচিত এক ডাক্তারের কাছে গেছে, সে বলতেছে এগুলোর তো অপারেশন লাগবে, পোলাপন অপারেশন ভাবে, চোখের ভিতরে ওই ছড়াগুলির স্প্লিন্টার ঢুকছে, তাকে লম্বা চিকিৎসা দিয়েছে, এখনো সে চিকিৎসাধীন আছে। গরিব মানুষ, খরচটা সে পাচ্ছে না, সে প্রাইভেট, এরকম তো বহু আছে হসপিটালে যেগুলো একটা পঙ্গু হয়ে গেছে তারা আছে। তো এই জন্য আমি বলছি যে এই যে সংস্কার বলেন, এই যে ধরেন সরকারের যে একটা অর্গানগুলি একটা রাষ্ট্র চালানোর জন্য একটা ঠিক হয়েছে, আপনি বলেন বাজার ব্যবস্থা বুঝেই উঠতে পারে নাই। ভারতের অমর্ত্য সেন বলছে যে বাজারে পণ্যের অভাবে দুর্ভিক্ষ হয় না, দুর্ভিক্ষ হয় কেনার অক্ষমতার কারণে। তা আমাদের বাজারে কিন্তু সব পণ্যে, আপনি বাজারে গেলে তো দেখবেন যে কোনো কিছুর তো অভাব নাই, কিন্তু মানুষ কিনতে পারছে। আমরা 250 গ্রাম মাংস বিক্রি শুরু হয়েছে, বাংলাদেশে, ইন্ডিয়াতে অনেক জায়গায় আছে, ডিমও হাফ বিক্রি করে আছে, তো শুরু হয়েছে। তো মুখে বললে তো হবে না। বাজার ব্যবস্থাপনা যেটা বলছি যে আপনার বর্ষার বন্যার অজুহাত দেওয়া হয়েছে। বন্যা তো একটা বেল্টে হয়েছে, উত্তরাঞ্চল বন্যা হয়েছে, দক্ষিণাঞ্চল বন্যা হয়েছে, ময়মনসিংহ বন্যা হয়েছে। মূল মুদ্রা কথা হচ্ছে যে সমন্বয় থাকলে তো আসলে এত প্রশ্ন আসে না, সমন্বয়হীনতা। বিষয়টা হলো যে সরকারটা আসেই আপনি দেখেন প্রথমে তারা মনে করছে এনজিও যেভাবে চলে, একটা প্রতিষ্ঠান যেভাবে চলে, ব্যবসায়িক এভাবেই চলবে। ওনারা কিন্তু পথ চলা শুরু করছে, রাজনৈতিক দলগুলোকে কথাও বলতে চায় নাই। তারপরে ছাত্রদের ভাত্তা নাই, 2-3 জন নিচে, এরাও বলে জানে না, ভিতরে থাকলেও এখানে ডিসিশন মেকিং এ নাই তারা। এখন তো শুনতে পাচ্ছি, বিশেষ করে সাম্প্রতিক 3 জন, মানে 2 জনের ব্যাপারে তো অনেক আপত্তি আছে। তো এই জন্য বলছি, তারপরে আপনি দেখেন উপদেষ্টা পরিষদ করছে, আগে যে পরিষদ করছে তার ভিতরে কোনো অভিজ্ঞতা নাই এমন উপদেষ্টাও, এই যে ফরহাদ মাজারের ওয়াইফকে কেন উপদেষ্টা বানাইতে হবে? তিনি আমার চিল্লাফাল্লা করতেছে মিটিংয়ে, কেন? তার ওয়াইফকে হয়তো পারলে হয়তো, তো হইলেও তো আরও গোলমাল করতো। যেসব কথাবার্তা বলে,
সারা জীবন রানিয়েছি সংবিধান, হে কয় এটারে গঠনতন্ত্র, আচ্ছা, রাষ্ট্রের গঠনতন্ত্র। তো তালের মধ্যেই তো নাই। তো যাই হোক, তো তারপরে প্রশ্ন উঠছে এক ডিভিশন 13 জন, এখন সব মিলে হয়েছে কি 21 এক ডিভিশন 13 জন মানে উপদেষ্টা, চট্টগ্রামের 13 জন উপদেষ্টা। ছাত্ররা করতেছে 25% হলে উত্তরাঞ্চল, রংপুর ডিভিশন একজনও নাই। তারপরে আপনার 21 গ্রেনেড হামলায় জেল খাটছে, তারে উপদেষ্টা বানায় লইছেন। ছাত্র হত্যার মামলায় আছে, তারে উপদেষ্টা বানায় লইছেন। তারপরে ইন্ডিয়াতে বই বানাইছে, বঙ্গবন্ধুর বঙ্গমাতার অভিনয় করছে, তার স্বামীরে উপদেষ্টা বানাইছেন। তো এইটা নিয়ে পোলাপান ক্ষিপ্ত। এবং আমি শুনলাম যে, আমি কালকেও এক সমন্বয়কের সাথে একটা টেলিভিশনে ছিলাম, সে বলতেছে তারা এই সরকারের একদমই পছন্দ, তাদের গতি কচ্ছপ গতি, এই গতিতে সরকার তাদের পক্ষে চালানো সম্ভব না। মানে এতটা হতাশ কি আমরা হব? না, বোধ করি না, হতাশ না। এই জন্যই বলবো যে দেখেন, আমাদের পরিবর্তিত অবস্থা বিবেচনায় নিতে হবে। সরকারের স্টিয়ারিং যে ধরে আছে, তারা না পারলে পরামর্শ নিতে হবে, কালেকটিভ লিডারশিপ। তারা তো গণতন্ত্রই চায়, তাই না? আপনি দেখেন 10 তারিখে নূর হোসেনের ডেতে, তো সাবেক প্রধানমন্ত্রী তিনি কিন্তু ওই ওকে জমায়েত হতে বলছে। এই জমায়েতের অডিওটা, এটা নিয়েও বোধ করি অনেক কন্ট্রোভার্সি আছে। আদৌ এআই দিয়ে করা নাকি আদৌ তার বক্তব্য? না, এটা হলো আরেকটা, এটা অন্য বিবিসির একটা অনুসন্ধানের রিপোর্ট, আর আল জাজিরার আমি পড়েছি। সেখানে বলা হয়েছে যে অধিকাংশ এইসব অডিও ফটোশপ করা। আচ্ছা, অধিকাংশ তারা তদন্ত রিপোর্ট করছে। কিন্তু আমাদের এখানে তো ওটা যেভাবে আসছে, আপনি দেখেন কোনো একটা অডিও ভিডিওতে শেখ হাসিনা বা পলিটিক্যাল নেতার মুখ নড়ে নাই, তার ছবি আছে, অন্য কথা বলতে। মানে আমরা যেটা বলি লিপ নড়ানো, লিপের সাথে অডিওটা সিঙ্ক করে দাও। তার মানেই বোঝা যাচ্ছে এটা ফটোশপিং করা। দুইটা ছিল জেনুইন। একটা হলো ফরেন মিনিস্টার ছিল হাসান মাহমুদ, ইন্টারভিউ করছে ইন্ডিয়ান এক রেডিওর কাছে, আর ছাত্রলীগের প্রেসিডেন্ট ইন্টারভিউ করছে। এই দুইটা কিন্তু ঠিক ছিল। তো যাই হোক, ওই দিনে আপনি দেখেন, আমি যেটা বলতে চাচ্ছি, ওই দিনে কিন্তু যেহেতু জমায়েত হতে পারে আওয়ামী লীগের লোক, ওই দিন কিন্তু সব দল, বিএনপি, জামাত, ছাত্ররা সব একসাথে হয়েছে। অর্থাৎ একসাথে হওয়ার মানসিকতাটা এখনো পুরোই রয়ে গেছে। কিন্তু এইটা তো কাজে লাগাইতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে। পত্রিকায় শিরোনাম এসছে যে আগে ছিল দিল্লি নির্ভরতা, এখন বেড়েছে ওয়াশিংটনের প্রতি নির্ভরতা। 100 দিনের আলোচনার মধ্যে এই শিরোনামটিও এসছে। না, দেখেন, আমার ধারণা সরকার পরিবর্তনের সাথে সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের আমেরিকার ডেমোক্র্যাটদের সাথে সম্পর্ক অনেক ঘনিষ্ঠ ছিল, এবং ট্রাম্প আসার পরে তার পলিসি কিন্তু ভিন্ন। সে সারা বিশ্বে যুদ্ধ চান না, সে $2 ট্রিলিয়ন সেভ করতে চান বছরে। সুতরাং তার যত ইম্পোর্ট আছে ট্যাক্স বসায় দিবে। তো এতে সে যে পাগলাপাগলি ব্যাপার না, কিন্তু যে কথা বলছে যুদ্ধ থামাবে, এটা তো অনেক ভালো খবর। না, ভালো খবর, কিন্তু ইসরায়েল বাদ দিয়ে। আচ্ছা আচ্ছা, ওটা বাদ দিয়া সে রাশিয়ানটা থামাইতে চায়। তো এগুলো যদি রিয়েলি, এবং তার সিনেট এবং কংগ্রেস যেভাবে করলো, সব তার অনুগত দিয়ে করতেছে। অর্থাৎ ইতিমধ্যে যেগুলো আসছে, যদিও 2 মাস পরে ক্ষমতায় যাবে, সে দায়িত্ব পাবে, কিন্তু সে তার নিজস্ব সিনেট আগের মতো হচ্ছে না, একমুখী সরকার হচ্ছে আমেরিকার। তো যদি সে ক্যাম্পিংয়ে যেগুলো বলছে, এখনো যেগুলো শোনা যায়, এটা যদি হয়, তাহলে ভারতেরও খুশি হওয়ার ব্যাপার নেই, আমাদেরও খুশি, কারও খুশি হওয়ার ব্যাপার নেই। ওরা নিজে ওই যে আমেরিকা বেস্ট, এই নীতিতে সে মানে ওই যে ইনহাস্তানাম, এটা আমার জন্মভূমি। শিক্ষাঙ্গন নিয়ে একটি পত্রিকার রিপোর্ট এসছে, কালের কণ্ঠ। শিক্ষাঙ্গন এখনো শৃঙ্খলা ফেরেনি। এইটা কিন্তু আলোচনা করতে চাই কেন। আমাদের শিক্ষার্থীরা যুগান্তকারী একটি পদক্ষেপ নিল এবং একটা বড় ধরনের একটা পরিবর্তন এলো।
আমার সাথে বেশ বেশ কিছু মানে গ্রাম অঞ্চলের অনেক শিক্ষকের যোগাযোগ আছে। তাদের বক্তব্যটা হলো যে আমরা পারছি না ছেলেদেরকে পঠন পাঠনের উপযোগী করে তাদের শৃঙ্খলা ফেরাতে, শিক্ষার প্রতি তাদের মনোনিবেশ ঘটাতে আমরা পারছি না। আদৌ কি? দেখেন, আন্দোলনে আপনার পাবলিক ইউনিভার্সিটি, সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, প্রাইভেটও ছিল। প্রাইভেটের ছাত্ররা কিন্তু অনেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে গেছে, কিন্তু পাবলিক ইউনিভার্সিটি বলেন, স্কুল কলেজ বলেন, এরা কিন্তু এখনো শিক্ষামুখী আচরণ দেখা যাচ্ছে না। আমি এই জন্য আগেও বলেছি যে স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত ছাত্ররা সব আন্দোলনে ছিল। এখনো তারা সরকারি কাজে ব্যস্ত, তারা প্রেশার গ্রুপ হিসেবে থাকুক, যেভাবেই থাকুক, কিন্তু এই যে জেনারেশন গ্যাপটা হয়ে যাচ্ছে, গ্যাপটা হয়ে যায়। আমি জানি আমার এলাকায় স্কুলে ছাত্ররা অমনোযোগী হয়ে গেছে। তাদের দায়িত্ব সরকারের ব্যাপার, দেশের ব্যাপার ভাবনা। হ্যাঁ, ভাবনা করার তো সময় আছে, কিন্তু পড়ার তো লাগবে। মানে ওরা যে ভাববে না তা তো না, ওরা এত বড় একটা মানে পরিবর্তন ঘটালো, ওদের ভাবনাটাকে তো গুরুত্ব দিতে হবে। কিন্তু আমরা তো চাই যে শিক্ষাঙ্গন ব্যস্ত হয়ে উঠুক। না, শিক্ষাঙ্গনের যেটা আমার বক্তব্য হলো যে এখন চতুর্থ শিল্প বিপ্লবের যুগ। হ্যাঁ, এখন যদি আপনার প্রকৃত শিক্ষায় শিক্ষিত জাতি না হয়, তাহলে এই জাতি আগামী 15 দিন পরে আমাদের যে প্রবাসী একটাও নিবে না, সব অটোমেশন হয়ে যাচ্ছে। তো আমি তো কিছুদিন আগে চিকিৎসার জন্য ব্যাংককে গেছি, একটা রোবট লাগাই দিছে, পুরাটা হসপিটাল সে ঘুরে ঘুরে ওয়াশ করতেছে, পরিষ্কার করতেছে। ওখানে অন্তত 20 জন লোকের কাজ সে একা করে দিচ্ছে। কিছু করে না, সকালে সে ছেড়ে দিলে সে আপনাকে দেখলে থেমে ঘুরে যাবে, ওয়াল দেখলে ঘুরে সে অটোমেটিক সে করতেছে। আমাদের দেশেও গার্মেন্টসের 2টা গার্মেন্টসে আপনার রোবট কাজ করে হলো মানুষের বিকল্প। তো মানুষ তো আমাদের সারপ্লাস হয়ে যাবে। এখন ধরে অপারেশন, রোবটকে অপারেশন করতেছে, আমাদের দেশে নাই, অপারেশন করতেছে। কিন্তু আপনার যে ডায়াগনোসিসটা করে কোথায় কত সুতায় এদিক সেদিক করে অপারেশন রোবটকে শিখাই দিলে একদম নিখুঁত অপারেশন করে দিচ্ছে। তো এই যে প্রোগ্রামটা করে দেওয়া রোবটকে, এই লোকটা আপনার দরকার, অর্থাৎ হাইয়েস্ট অর্ডারের স্কিল লোক দরকার। তা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে খালি সার্টিফিকেট দিচ্ছে। আমি লিখেছিও যে এইটা আগামী 15 বছর পরে আমাদের আসলে একটা ভয়াবহ সংখ্যার কারণ। আপনি জানেন, আমরা এখন হলো ডেমোক্রেটিক ডিভিডেন্টে আছি, 64% লোক কাজ করে। বিশ্বে কিন্তু এখন সামনে জন্মহার সাংঘাতিকভাবে কমে যাচ্ছে, আমাদের দেশেও কমা শুরু হয়েছে, কিন্তু 64% এখনো কর্মক্ষম লোক। এটা হচ্ছে আমরা সৌভাগ্যবান, আপনি কিন্তু কাজে লাগাইতে পারতেছি না। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে গত কয়েকদিন আগে আমরা একটা ফুটফুটে বাচ্চার ছবি দেখলাম। পারিবারিক বিরোধের কারণে একটু বলা হচ্ছে যে তার শিক্ষিকা তার মায়ের প্ররোচনায় তাকে মেরে ফেলেছিল। এটা একটা খুব, ওই বাচ্চাটার ছবিটা এখনো ভাসে। আজকে আরেকটি সংবাদ যেটা আছে, আজিমপুরে ডাকাতি করতে গিয়ে ডাকাতির মালামাল লুট করার পাশাপাশি একটা ফুটফুটে বাচ্চাকেও নিয়ে গেল। মানে আমি যখন এই আলোচনাটা করছি না, আপনি খালি ভিজুয়ালি চিন্তা করেন, মানে বাচ্চাটাও মালামাল। এখানে কিন্তু আমি ভিন্নভাবে একটা দেই যে মানুষ এইসব বারবার আন্দোলন থেকে, এই ছাত্রদের আন্দোলনে যেভাবে ছাত্রদেরকে গুলি করে করে মারা হলো, এই নৃশংসতার রূপ দেখে মানুষ কিন্তু বিকৃত রুচির হয়ে যাচ্ছে। মানুষও বিকৃত রুচির লোক হয়ে যাচ্ছে। একটা মানুষকে মারা, নিয়ে যাওয়া, বিক্রি করে দেওয়া, এটা হরহামেশাই। এখন গ্রাম বাংলায় পর্যন্ত নেশা করে, মেয়েরা পর্যন্ত নেশা করে। হ্যাঁ, এগুলো আমরা দেখি, এগুলো কিন্তু আমাদের প্রধান সমস্যা হিসেবে আসতেছে না। কিন্তু সার্ভে হয়েছে 20% যুবক তরুণ তারা প্যান্ট পরে ঘুরে বেড়ায়, কাজ নাই, তাদের শিক্ষাও তেমন নেই, এসএসসি পাস, ইন্টারমিডিয়েট পাস করে গ্রামে মোবাইল আছে, ঘুরে বেড়াইতেছে। তো এগুলো যদি কাজের উপযোগী না করেন, এই আগামী বিশ্বে আজকে কিশোরগঞ্জ নিয়ে রিপোর্ট আছে না, এই টিকতে পারবেন না। তো আপনি চিন্তা করেন, এই যে একটু দুর্বলতা, আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বলতা, মিরপুরে আপনার আর্মি ড্রেস পরে
এই মাত্র যেটা আনন্দের খবর, যে কষ্টের কথা বলছিলাম, যে বাচ্চাটির কথাটা বললাম, বাচ্চাটিকে উদ্ধার করা হয়েছে, এই মাত্র আমি শুনলাম যে বাচ্চাটিকে উদ্ধার করেছে। এটা ভালো, আল্লাহর কাছে হাজার শুকর যে সেই বাচ্চাটিকে পাওয়া গেছে। এটা তো আপনারা দেখেন, ওই ওয়ার্ল্ড ওয়াইড ভাইরাল হলো ইসরায়েলের একটা বাচ্চা, সে ওয়ার্ল্ড ওয়াইড ভাইরাল। বাচ্চাদের তো আসলে সবারই মায়া লাগে, তাই না? তো একেবারে শেষ করি, বিশ্ব ইজতেমা কে আগে করবে সেটা নিয়ে একটা হচ্ছে, এখন কার জনবল কতটুকু সেটারও একটা শোডাউন চলছে। সাতপন্থীরা বলছে যে না, তারা মাঠ ছাড়বে না। কি দাঁড়াবে? একেবারে ছোট্ট করে না, বিষয়টা হলো এটা খুবই দুঃখজনক। তবলিগ, আমি ছাত্র জীবনে একবার তবলিগ গিয়েছিলাম, আমার অভিজ্ঞতা আছে। তারা তো খুব এরকম আন্দোলন সংগ্রাম করার কথা না, কিন্তু তাদের কে ওইখানে আগে করলে পরিষ্কার জায়গা হবে, পরে করলে খারাপ, আগে করলে একটু টাকা পয়সা বেশি পাওয়া যাবে, আয় রোজগার বেশি হবে। আমি সরি এই মন্তব্যটা করবার জন্য। আবার দেখবেন মিছিল বের করে দিছে। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা যে আলোচনাগুলো করলাম আপনারা নিশ্চয়ই শুনলেন। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই আবার কথা হবে। খোদা হাফেজ।